বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। হরিশ পাবনার এক সম্ভ্রান্ত ভালো উকিল। কেবল ওকালতি হিসেবেই নয়, মানুষ হিসেবেও বটে। দেশের সর্বপ্রকার সদনুষ্ঠানের সঙ্গেই সে অল্প বিস্তর সংশ্লিষ্ট। শহরের কোনো কাজই তাকে বাদ দিয়ে হয় না। সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল। কাজ সেরে বাড়ি ফিরতে দেরি হয়েছে। এখন কোনো মতে দুটি খেয়ে আদালতে পৌঁছতে পারলেই হয়। বিধবা ছোট বোন উমা কাছে বসে তত্ত্বাবধান করছিল, পাছে বেলার অজুহাতে খাওয়ার ত্রুটি ঘটে। স্ত্রী নির্মলা ধীরে ধীরে কাছে এসে বসে বলল, কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা আসছেন এখানকার মেয়ে স্কুলের ইন্সপেক্ট্রেস হয়ে। এই সহজ কথা কয়টির ইঙ্গিত অতীব গভীর। উমা অবাক হয়ে বলল, সত্যি নাকি? তা লাবণ্য নাম এমন তো কত আছে বৌদি। নির্মলা বলল, তা আছে, ওকে জিজ্ঞাসা করছি। হরিশ বেশ বিরক্ত হলো, বলল, আমি জানবো কি করে শুনি? গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোক বহাল করে নাকি? হ্যাঁ? স্ত্রী স্নিগ্ধ স্বরে জবাব দিল, আহা, রাগ করো কেন? রাগের কথা তো বলিনি। তোমার তদবির তাগাদায় যদি কারো উপকার হয়ে থাকে সে তো আহ্লাদের কথা, তাই না? এই বলে সে যেমন এসেছিল তেমনই মন্থর গতিতে চলে গেল। হরিশ বিদ্যুৎ বেগে আসন ছেড়ে উঠে পড়ল। না, শান্তিতে এক মুঠো খাবারও জো নেই। আত্মঘাতী না হলে আর। উমা শশব্যস্ত হয়ে উঠল। আমার মাথা খাও দাদা, ওঠো না। ওকে, ওঠো না। হরিশ দ্রুত বেগে বেরিয়ে গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে এলো, তুমি কোন দুঃখে আত্মঘাতী হবে শুনি? যে হবে সে একদিন জগৎ দেখবে। এইখানে হরিশের একটু ইতিহাস বলা প্রয়োজন। এখন তার বয়স 40-এর কম নয়, কিন্তু যৌবনে সে MA পরীক্ষার পড়া তৈরি করতে কলকাতার মেস ছেড়ে বরিশালে চলে আসে। বাবা রামমোহন তখন বরিশালের সাব জজ ছিলেন। তাঁদের প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার, স্কুল ইন্সপেক্টর। লোকটি নিরীহ, নিরহংকার এবং অগাধ পণ্ডিত। সরকারি কাজে ফুরসত পেলে এবং সদরে থাকলে মাঝে মাঝে সদরওয়ালা বাহাদুরের বৈঠকখানায় এসে বসতেন। অনেকেই আসতেন, টাকওয়ালা মুনসেফ, দাড়ি ছাটা ডেপুটি, মহাস্থবির সরকারি উকিল এবং শহরের অন্যান্য মান্যগণ্যের দল। সন্ধ্যার পরে কেউই প্রায় অনুপস্থিত থাকতেন না। তার অবশ্য কারণ ছিল। সদরওয়ালা নিজে ছিলেন নিষ্ঠাবান হিন্দু, অতএব আলাপ আলোচনার অধিকাংশই হতো ধর্ম সম্বন্ধে। এবং যেমন আর সব ঘটে, এখানেও তেমনি অধ্যাত্ম তত্ত্বকথার শাস্ত্রীয় মীমাংসা সমাধা হতো খণ্ডযুদ্ধের অবসানে। সেদিন এমনই এক লড়াইয়ের মাঝখানে হরকুমার তার বাঁশের ছড়িটি হাতে আস্তে আস্তে এসে বসলেন। এইসব যুদ্ধ বিগ্রহ ব্যাপারে কোনোদিন তিনি অংশ নিতেন না। নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলেই হোক, বা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলেই হোক, চুপ করে শোনা ছাড়া গায়ে পড়ে মত প্রকাশ করবার চঞ্চলতা তার কোনো দিনও ছিল না। আজ কিন্তু অন্যথা হলো। তিনি ঘরে ঢুকতেই টাকওয়ালা মুনসেফ বাবু তাকেই মধ্যস্থ মেনে বসলেন। এর কারণ আর কিছু না, এবার ছুটিতে কলকাতায় গিয়ে তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনে এসেছিলেন। হরকুমার হালকা হেসে সম্মত হলেন। কিছুক্ষণই বোঝা গেল যে শুধু শাস্ত্রের বঙ্গানুবাদ সম্বল করে এর সাথে তর্ক চলে না। সবাই খুশি হলেন না শুধু সাবজজ বাহাদুর নিজে। অর্থাৎ যে ব্যক্তি জাত দিয়েছে তার আবার শাস্ত্রজ্ঞান কিসের? এবং বললেনও ঠিক তাই। সকলে চলে গেলে
তাঁর পরম প্রিয় সরকারি উকিলবাবুকে চোখের ইঙ্গিতে হেসে বললেন, শুনলেন তো ভাদুরী মশাই, তোর মুখে রাম নাম ছাড়াই আর কি। ভাদুড়ি ঠিক সায় দিতে পারলেন না, তবে বললেন, তা বটে, কিন্তু জানি খুব সব যেন মুখস্থ, আগে মাস্টারি করতো কিনা। জজ বাহাদুর প্রসন্ন হলেন না, বললেন, ও জানার মুখে আগুন, এরাই হলো জ্ঞান পাপী, এদের আর মুক্তি নেই। হরিশ সেদিন চুপ করে একধারে বসেছিল। এই স্বল্পভাষী প্রহরের জ্ঞান ও পাণ্ডিত্য দেখে সে মুগ্ধ হয়ে গেছিল। সুতরাং বাবা যাই বলুন, সে তার আসন্ন পরীক্ষার চাপ ও পাঠ্যপুস্তকের বিশাল সমুদ্রে হাবুডুবু খেতে খেতে উদ্ধার পাওয়ার আশায় তাকে এগিয়ে ধরল। সাহায্য করতে হবে। হরকুমার রাজি হলেন। এইখানে তাঁর কন্যা লাবণ্যের সঙ্গে হরিশের পরিচয় হলো। সেও আইএ পরীক্ষার পড়া তৈরি করতে কলকাতার গন্ডগোল ছেড়ে বাবার কাছে এসেছিল। সেই দিন থেকে প্রতিদিনের আনাগোনায় হরিশ পাঠ্যপুস্তকের দুরূহ অংশের অর্থই শুধু জানল না, আরও একটা জটিলতর বস্তুর স্বরূপ জানল, যা তত্ত্ব হিসাবে ঢের বড়। কিন্তু সে কথা এখন থাক। ক্রমশ পরীক্ষার দিন কাছে এলো। হরিশ কলকাতায় চলে গেল। পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করেই পাশ করল। কিছুকাল পরে আবার যখন লাবণ্যের সঙ্গে দেখা হলো, হরিশ সমবেদনায় মুখ পাংশু করে প্রশ্ন করল, আপনি ফেল করলেন যে বড়? লাবণ্য বলল, সে কি, এটুকুও পারবো না? আমি এতই অধম? হরিশ হেসে ফেলল, বলল, যা হবার হয়েছে, এবার কিন্তু ভালো করে এক্সামিন দেওয়া চাই। লাবণ্য কিচ্ছু মাত্র লজ্জা পেল না, বলল, খুব ভালো করে দিলেও আমার ফেল হবে, ও আমি পারবো না। হরিশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, পারবেন না কিরকম? লাবণ্য জবাব দিল, কি রকম আবার কি, এমনি। এই বলে সে হালকা হেসে তাড়াতাড়ি চলে গেল। ক্রমশ কথাটা হরিশের মায়ের কানে গেল। সেদিন সকালে রামমোহনবাবু মকদ্দমার রায় লিখছিলেন। যে দুর্ভাগা হেরেছে তার আর কোথাও যেন কোনো কুল কিনারা না থাকে, এই শুভ সংকল্প কাজে পরিণত করতেই রায়ের মুসাবিদায় বেছে বেছে শব্দ যোগ করছিলেন। গিন্নির মুখে ছেলের কাণ্ড শুনে তার মাথায় আগুন ধরে গেল। হরিশ মানুষ খুন করেছে শুনলেও বোধহয় তিনি এত বিচলিত হতেন না। রাগে দু চোখ লাল করে তিনি হুঙ্কার দিলেন, কি এত বড়? এর বেশি কথা তার মুখে আর এলো না। দিনাজপুরে থাকতে একজন প্রাচীন উকিলের সঙ্গে তার অত্যন্ত মতের মিল ও হৃদ্যতা জন্মেছিল। একটা ছুটির দিনে তিনি গিয়ে তাঁরই ছোট মেয়ে নির্মলাকে আর একবার চোখে দেখেই একেবারে ছেলের বিয়ের পাকা কথা দিয়ে এলেন। মেয়েটি দেখতে ভালো। দিনাজপুরে থাকতে গিন্নিও তাকে অনেকবার দেখেছেন, তবু স্বামীর কথা শুনে গালে হাত দিয়ে বললেন, বলো কি গো, একেবারে পাকা কথা দিয়ে এলে? আজকালকার ছেলে। কর্তা বললেন, কিন্তু আমি তো আজকালকার বাপ নই। আমি আমার সেকেলে নিয়মে ছেলে মানুষ করতে পারি। হরিশের পছন্দ যদি না হয়, আর কোনো উপায় দেখতে বলো। গিন্নি স্বামীকে চিনতেন। তিনি চুপ করে গেলেন। কর্তা আবার বললেন, মেয়ে ডানা কাটা পড়ি না হোক, ভদ্র ঘরের কন্যা। সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিন্দুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে, তাই যেন হরিশ ভাগ্য বলে মানে। খবরটা ছড়িয়ে পড়তে দেরি হলো না। হরিশও শুনল। প্রথমে সে মনে করল পালিয়ে কলকাতায় গিয়ে কিছু না জোটে টিউশনি করে জীবিকা নির্বাহ করবে। পরে ভাবল সন্ন্যাসী হবে,
শেষে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ ইত্যাদি স্মরণ করে চুপ করে রইল। মেয়ের বাবা ঘটা করে পাত্র দেখতে এলেন এবং আশীর্বাদের কাজটাও এই সঙ্গে সেরে নিলেন। সভায় শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত হয়েছিলেন। নিরীহ হরকুমার কিছু না জেনেই এসেছিলেন। তাঁদের সামনেই রায়বাহাদুর ভাবি বৈবাহিক মৈত্র মহাশয়ের হিন্দু ধর্মে প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরেজি শিক্ষার অগুন্তি দোষ সম্বন্ধে বিবিধ মন্তব্য করে অনেকটা এমন মত প্রকাশ করলেন যে তাঁকে 1000 টাকা মাইনের চাকরি দেওয়া ছাড়া ইংরেজির আর কোনো গুণ নেই। আজকাল দিনক্ষণ অবশ্য অন্যরকম হয়েছে। ছেলেদের ইংরাজি না পড়ালে চলে না। কিন্তু যে মূর্খ এই ম্লেচ্ছ বিদ্যা ও ম্লেচ্ছ সভ্যতা হিন্দুর শুদ্ধ অন্তঃপুরে মেয়েদের মধ্যে টেনে আনে, তার ইহকালও নেই আর পরকালও নেই। একা হরকুমার ছাড়া এর নিগূঢ় অর্থ কেউই বুঝলেন না। সেদিনই বিবাহে ঠিক হয়ে গেল এবং যথারীতি নির্বিঘ্নে শুভকর্ম সমাধা হল। মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবার প্রাক্কালে মৈত্রগিন্নি, নির্মলার সতী সাধ্বী মাতা ঠাকুরানী, বধূ জীবনের চরম তত্ত্বটি মেয়ের কানে দিয়ে বললেন, শোনো মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। সংসার করতে আর যাই ভুলো না কেন, কখনো এ কথাটি কিন্তু ভুলে যেও না। তাঁর নিজের স্বামীর টিকির গোছা এবং শ্রী গীতার মর্মার্থ নিয়ে মেতে উঠবার আগে পর্যন্ত তাঁকেও অনেক জ্বালিয়েছিলেন। তাই আজও তাঁর দৃঢ় বিশ্বাস মৈত্র বুড়ো চিতায় না ওঠা পর্যন্ত তাঁর নিশ্চিন্ত হবার জো নেই। নির্মলা স্বামীর ঘর করতে এলো এবং সেই ঘর আজ 20 বছর ধরে করছে। এই সুদীর্ঘ সময়ে কত পরিবর্তন, কত কি ঘটল। রায়বাহাদুর মারা গেলেন, মৈত্রবাবুও পরলোক গমন করলেন। লেখাপড়া শেষ করে লাবণ্যর অন্যত্র বিবাহ হল। বয়স বাড়ার সাথে সাথে জুনিয়র উকিল হরিশ সিনিয়র হয়ে উঠলেন। কিন্তু নির্মলা তার মাতৃদত্ত মন্ত্র এ জীবনে ভুলল না। এই সজীব মন্ত্রের কাজ যে এত দ্রুত শুরু হবে তাকে জানত। রায়বাহাদুর তখনও বেঁচে ছিলেন, পেনশন নিয়ে পাবনার বাড়িতে বাস করছিলেন। হরিশের এক উকিল বন্ধুর বাবার শ্রাদ্ধ উপলক্ষে কলকাতা থেকে একজন ভালো কীর্তনওয়ালি এসেছিল। সে দেখতে সুশ্রী, বয়সও কম। অনেকেরই ইচ্ছা ছিল যে কাজকর্ম শেষে একদিন ভালো করে তার কীর্তন শোনা। পরদিনই হরিশ গান শোনবার নিমন্ত্রণ পেলেন। গান শুনে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে গেল। নির্মলা উপরের খোলা বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়েছিল। স্বামীকে উপরে উঠতে দেখে জিজ্ঞাসা করল, গান লাগলো কেমন? হরিশ খুশি হয়ে বলল, খাসা গায়। দেখতে কেমন? মন্দ না, ভালোই। নির্মলা বলল, তাহলে রাতটা একেবারে কাটিয়ে এলেই তো পারতে। এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশ শুধু বাকরুদ্ধ না, বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তার মুখ দিয়ে শুধু বেরোল, কিরকম? নির্মলা রেগে বলল, রকম ভালোই। আমি কচি খুঁকি নই, জানি সব, বুঝি সব। আমার চোখে ধুলো দেবে তুমি? আচ্ছা। উমা পাশের ঘর থেকে ছুটে এলো, ভয় ভয় বলল, তুমি করছো কি বৌদি? বাবা শুনতে পাবেন যে। নির্মলা জবাব দিল, পেলেনি বা শুনতে? আমি তো চুপি চুপি কথা কইছি নে। উমা এর কোনো উত্তর দিতে পারল না। তবে পাছে এত আওয়াজে বুড়ো বাবার ঘুম ভেঙে যায় এই ভয়ে মুখ নিচু করে গলা নামিয়ে বলল, রক্ষে করো বৌদি, এত রাত্রে চেঁচিয়ে আর কেলেঙ্কারি করো না। নির্মলার কণ্ঠস্বরেতে বাড়ল বই কমল না। বলল, কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি? তুমি বলবে না কেন ঠাকুরজি?
তোমার বুকের ভেতরটা তো আর জলে পড়ে যাচ্ছে নে। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে এসে বাকি রাতটুকু মক্কেলদের বসবার বেঞ্চের ওপর শুয়ে কাটালো। অতঃপর দিন দশেকের মতো স্বামী স্ত্রীর কথাবার্তা বন্ধ হয়ে গেল। কিন্তু এরপর হরিশকেও আর সন্ধ্যের পরে বাইরে পাওয়া গেল না। গেলেও তার শঙ্কাকুল ব্যাকুলতা লোকের হাসির বস্তু হয়ে উঠল। বন্ধুরা বলতে লাগলেন, বলি ও হরিশ, যত পুরো হচ্ছ রোগও যে বেড়ে যাচ্ছে। হরিশ অনেক ক্ষেত্রেই জবাব দিত না, কেবল খোঁচা একটু বেশি বিঁধলেই উত্তর দিত, এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো তোমরাও বাঁচো, আমিও বাঁচি। বন্ধুরা বলতেন, বৃথা বৃথা, ওকে লজ্জা দিতে গিয়ে এখন নিজেরাই লজ্জায় মরি। সেবার বসন্ত রোগে লোক মরতে লাগলো খুব বেশি। হরিশকেও রোগে ধরল। ডাক্তার এসে পরীক্ষা করে মুখ গম্ভীর করে বললেন, মারাত্মক, রক্ষা পাওয়া কঠিন। রায়বাহাদুর তখন পরলোকে। হরিশের বৃদ্ধা মা আছাড় খেয়ে পড়লেন। নির্মলা ঘর থেকে বেরিয়ে বলল, আমি যদি সতী মায়ের সতীকন্যে হই, আমার নোয়া সিঁদুর ঘুচবে সাধ্যি কার? তোমরা ওকে দেখো, আমি চললুম। উনি বাঁচেন তো আবার বাড়ি ফিরবো, নইলে ওইখান থেকেই ওর সঙ্গে যাব। এই বলে সে শীতলার মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ল। 7 দিনের মধ্যে দেবতার চরণামৃত ছাড়া কেউ তাকে জল পর্যন্ত খাওয়াতে পারল না। এই সময় ডাক্তার এসে বললেন, মা, মা, তোমার স্বামী আরোগ্য হয়েছেন, এবার তুমি ঘরে চলো। লোকে ভিড় করে দেখতে এলো। মেয়েরা পায়ে ধুলো নিল, তার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষে বলল, মানুষ তো নয়, যেন সাক্ষাৎ মা। বয়োজ্যেষ্ঠরা বললেন, বলে সাবিত্রীর উপাখ্যান মিথ্যে? না, কলিতে ধর্ম গেছে বলে একেবারে 16 আনাই গেছে। দেখো দেখো, জমির মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিল তো বাপু। বলো। বন্ধুরাও লাইব্রেরি ঘরে বলা বলি করতে লাগলো, সাধে আর মানুষের স্ত্রীর গোলাম হয় গো। বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন না হলে স্ত্রী। বুঝেছ, এখন বোঝা গেল হরিশ কেন সন্ধ্যের পর বাইরে থাকতো না। বীরেন উকিল ভক্ত লোক। গত বছর কাশী গিয়ে সে সন্ন্যাসীর কাছে মন্ত্র নিয়ে এসেছে। টেবিলে প্রচন্ড করাঘাত করে সে বলল, আমি জানতাম হরিশ মরতেই পারে না। সত্যিকার সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার? হে, বাড়ি থেকে বলে গেল, যদি সতী মায়ের কন্যা হইতো, শরীর শিউরে ওঠে। তারিণী চাটুর্যের বয়স হয়েছে, আফিংখোর লোক। এক ধারে বসে নিবিষ্ট চিত্তে তামাক খাচ্ছিলেন। কথাটা শুনে হুঁকোটা বেয়ারার হাতে দিয়ে নিঃশ্বাস ফেলে বললেন, শাস্ত্র মতে সহধর্মিনী কথাটা ভারী শক্ত। আমার দেখো না, কেবল মেয়েই 7টা, দিয়ে দিতে দিতেই ফতুর হয়ে গেলাম। অনেক দিন পর ভালো হয়ে আবার যখন হরিশ আদালতে গেল, তখন প্রায় সকলেই তাকে অভিনন্দন জানালো। ব্রজেন্দ্রবাবু সখেদে বললেন, ভাই হরিশ, স্ত্রৈণ বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি, মাফ করো। লক্ষ্য কেন, কোটি কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই, তুমি ধন্য। ভক্ত বীরেন বলল, সীতা সাবিত্রীর কথা না হয় ছেড়ে দাও, কিন্তু খনা, লীলাবতী, গার্গী আমাদের দেশেই জন্মেছিলেন।
ভাই স্বরাজ ফরাজ যাই বলো, কিছুতেই হবে না মেয়েদের, যতদিন না আবার তেমনি তৈরি করতে পারবো। আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন তার নাম তো আমরা সবাই জানি। বৃদ্ধ তারিণী চাটুর্যে বললেন, সেই সঙ্গে একটা ওই পণ প্রথা নিবারণী সমিতিও হওয়া আবশ্যক। দেশটা ছারখার হয়ে গেল, ছারখার। ব্রজেন্দ্র বললেন, হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল, তোমার উচিত তোমার এই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া। হরিশ কোনো কথারই জবাব দিতে পারল না। কৃতজ্ঞতায় তার দুই চোখ ছলছল করে উঠল। মৃত জমিদার গোসাইচরণের বিধবা পুত্রবধূর সাথে অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা চলছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা যে কে কোন পক্ষে তা জানা কঠিন বলে গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই ইতিপূর্বে দু একবার হরিশের বাড়ি এসেছিলেন। আজ সকালেও তাঁর গাড়ি এসে হরিশের সদর দরজায় থামল। হরিশ সসম্ভ্রমে তাকে নিজের ঘরে এনে বসালেন। আলোচনা পাছে ও ঘরে মুহুরীর কানে যায় এই ভয়ে দুজনেই সাবধানে ধীরে ধীরে কথা বলছিলেন। বিধবার কি একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হেসে ফেলে জবাব দেওয়ার চেষ্টা করতেই পাশের ঘরের পর্দার আড়াল থেকে অকস্মাৎ তীক্ষ্ণ কণ্ঠে শব্দ এলো। আমি সব শুনেছি। বিধবা চমকে উঠলেন। হরিশ লজ্জা ও ভয়ে কাঠ হয়ে গেল। এক জোড়া অতি সতর্ক চোখ ও কান যে তাকে অহরহ পাহারা দিচ্ছে এ কথা সে মুহূর্তের জন্য ভুলে গেছিল। পর্দা ঠেলে নির্মলা রণমূর্তিতে বাইরে এলো। হাত নেড়ে কণ্ঠস্বরে যেন বিষ ঢেলে বলল, ফুসফুস করে কথা কয়ে আমাকে ফাঁকি দেবে? মনেও করো না। কই, আমার সঙ্গে তো কখনো এমন হেসে কথা কইতে দেখিনি। অভিযোগ নিতান্ত মিথ্যা না। বিধবা সভয়ে বললেন, হে কি কাণ্ড হরিশ বাবু! হরিশ বিমূঢ়ের মতো কিছুক্ষণ চুপ করে চেয়ে থেকে বলল, পাগল। নির্মলা বলল, কি পাগল? তা পাগলই বটে, কিন্তু করলে কে? শুনি, কে করলে? এই বলে সে হাউ হাউ করে কেঁদে হঠাৎ হাঁটু গেড়ে বিধবার পায়ের কাছে বসে ঢিপ ঢিপ করে মাথা খুঁড়তে লাগলো। মুহুরী কাজ ফেলে ছুটে এলো। একজন জুনিয়র উকিল সেই মাত্র আসছিল। সে এসে দৌড়ের কাছে দাঁড়িয়ে গেল। বোস কোম্পানির পিয়ন তারই কাঁধের উপর দিয়ে উঁকি মারতে লাগলো, আর তাদেরই চোখের সামনে নির্মলা ক্রমাগত মাথা খুঁড়তে লাগলো আর বলতে লাগলো, আমি সব জানি, আমি সব বুঝি। থাকো, তোমরাই সুখে থাকো। কিন্তু সতী মায়ের সতী কন্যা যদি হই, যদি মনে জ্ঞানে এক বই না দুই জেনে থাকি, যদি। এদিকে বিধবাও কেঁদে উঠলেন, বললেন, এ কি ব্যাপার হরিশ বাবু? এ কি দুর্নাম আমার! এ কি আমার! হরিশ কারও কোনো প্রতিবাদ করল না। মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে রইল। মনে হতে লাগলো, হে পৃথিবী, দ্বিধা হও না কিসের জন্য? লজ্জায়, ঘৃণায়, রাগে সেদিন হরিশ সেই ঘরেই চুপ করে বসে রইল। আদালতে যাওয়ার কথা ভাবতেও পারল না। দুপুরে উমা এসে বহু সাধ্য সাধনা এবং মাথার দিব্যি দিয়ে কিছু খাইয়ে দিয়ে গেল। সন্ধ্যার কিছু আগে বামুন ঠাকুর রূপোর বাটিতে করে খানিকটা জল এনে পায়ের কাছে রাখল। হরিশের প্রথম ইচ্ছা হলো লাথি মেরে ফেলে দেয়, কিন্তু আত্মসম্বরণ করে আজও পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে দিল। স্বামীর পাদোদক পান না করে নির্মলা কোনো দিনও জল স্পর্শ করত না। রাত্রে বাইরের ঘরে শুয়ে শুয়ে হরিশ ভাবছিল,
তার এই দুঃখময় জীবনের অবসান কবে হবে এমনই অনেক দিন অনেক রকমেই ভেবেছে। কিন্তু তার এই সতী স্ত্রীর একনিষ্ঠ পতি প্রেমের দুঃসহ নাগপাশের বাঁধন থেকে মুক্তির কোনো পথই তার চোখে পড়েনি। দিন 15 হলো স্বামী স্ত্রীতে কথাবার্তা বন্ধ ছিল। ইতিমধ্যে নির্মলা অনুসন্ধান করে জেনেছে যে খবরের কাগজের খবরটি ঝুঠা নয়। লাবণ্য যথার্থই পাবনার মেয়ে, স্কুলের পরিদর্শক হয়ে আসছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত থেকে ফিরে ছোট বোন উমাকে জানালো যে রাত্রের ট্রেনে তাকে বিশেষ জরুরি কাজে কলকাতায় যেতে হবে। ফিরতে বোধহয় 3-4 দেরি হবে। বিছানা এবং প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়ে ঠিক করে রাখা হয়। রেলওয়ে স্টেশন দূরে, রাত্রি 8টার মধ্যেই মোটরে বেরিয়ে পড়তে হবে। সন্ধ্যার পরে সে মকদ্দমার দরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে গুছিয়ে নিচ্ছিল। এমন সময় নির্মলা ঘরে এসে দাঁড়ালো। হরিশ মুখ তুলে চেয়ে দেখল, কিন্তু কিছু বলল না। নির্মলা কিছুক্ষণ মৌন থেকে প্রশ্ন করল, আজ কলকাতায় যাচ্ছ নাকি? হুম। কেন? হাইকোর্টে মকদ্দমা আছে। চলো না, আমিও তোমার সঙ্গে যাই। তুমি যাবে? গিয়ে কোথায় থাকবে শুনি? যেখানে হোক, তোমার সঙ্গে গাছতলায় থাকতেও আমার লজ্জা নেই। কথাটি ভালো এবং সতী স্ত্রীরই উপযুক্ত, কিন্তু হরিশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখিয়ে দিল। একটু বিরক্ত হয়ে হরিশ বলল, তোমার লজ্জা না থাক, আমার আছে। আমি গাছতলার পরিবর্তে আপাতত কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠবো স্থির করেছি। নির্মলা বলল, তাহলে তো ভালোই হলো। তার বাড়িতেও স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধে হবে না। হরিশ বলল, না, সে হবে না। বলা নেই কহা নেই, বিনা আহানে পরের বাড়ি তোমাকে নিয়ে গিয়ে আমি উঠতে পারবো না। পারবে না সে জানি, আমাকে সঙ্গে নিয়ে লাবণ্যর ওখানে ওঠা যায় নাকি না? এবারে হরিশ খেপে গেল। হাত মুখ নেড়ে চিৎকার করে বলল, তুমি যেমন নোংরা তেমনই মন্দ। সে বিধবা ভদ্রমহিলা, আমি বা সেখানে যাব কেন? সেই বা আমাকে যেতে বলবে কেন? তাছাড়া আমার সময় বা কই? কলকাতায় গিয়ে পরের কাজে তো নিঃশ্বাস ফেলবারও ফুরসত পাবো না। পাবে গো, পাবে। এই বলে নির্মলা ঘর থেকে বেরিয়ে গেল। দিন 3 পরে হরিশ কলকাতা থেকে ফিরে এলে স্ত্রী বলল, 4-5 দিন বলে গেলে 3 দিনেই ফিরে এলে যে বড়। হরিশ বলল, কাজ চুকে গেল, চলে এলাম। লাবণ্যর সঙ্গে দেখা হয়নি বুঝি? না। নির্মলা অতি ভালো মানুষের মতো জিজ্ঞাসা করল, তা কলকাতাতেই যদি গেলে একবার খবর নিলে না কেন? সময় পাইনি। অত কাছাকাছি গেলে সময় একটুখানি করে নিলেই হতো। এই বলে সে চলে গেল। এর মাসখানেক পরে একদিন আদালতে বেরোবার সময় হরিশ বোনকে ডেকে বলল, আজ আমার ফিরতে বোধ করি একটু রাত হয়ে যাবে উমা। কেন গো দাদা? উমা কাছেই ছিল, আসতে বললেই চলতো, কিন্তু কণ্ঠস্বর উঁচুতে চড়িয়ে অদৃশ্য কাউকে লক্ষ্য করেই হরিশ উত্তর দিল, যোগিনবাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতে পারে। ফিরতে দেরিই হলো। রাত্রি 12টার কম নয়। হরিশ মোটর থেকে নেমে বাইরের ঘরে ঢুকে কাপড় ছাড়তে ছাড়তেই শুনতে পেল স্ত্রী উপরের জানলা থেকে সফরকে ডেকে বলছে, আব্দুল, ও আব্দুল, যোগিন বাবুর বাড়ি থেকে এলে বুঝি? আব্দুল বলল, जी नहीं माई जी, स्टेशन से आते हैं। স্টেশন? স্টেশন কেন? গাড়িতে কেউ এলো বুঝি? जी, कलकत्ता से
एक माई जी और एक बच्चा आया है। কলকাতা থেকে? বাবু গিয়ে তাদের নিয়ে এসে বাসায় পৌঁছে দিলেন বুঝি? जी जी हाँ माई जी। আব্দুল জবাব দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। এদিকে ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। এমন সম্ভাবনার কথা যে তার মনে হয়নি তা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যা বলতে অনুরোধ করতে সে কিছুতেই পারেনি। রাত্রে শোবার ঘরের মধ্যে একটা কুরুক্ষেত্র কাণ্ড পেটে গেল। পরদিন সকালে লাবণ্য ছেলে নিয়ে এ বাড়িতে এসে উপস্থিত হলো। হরিশ বাইরের ঘরে ছিল। তাকে বলল, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, চলুন না আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। একবার সে এমনও বলতে চাইল যে এখন অত্যন্ত কাজের তারা, কিন্তু সে অজুহাত খাটল না। লাবণ্যকে সঙ্গে করে ভিতরে গিয়ে স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিতে হলো। বছর 10 ছেলে এবং লাবণ্য। নির্মলা তাদের সমাদরে আপ্যায়ন করল। ছেলেকে খাবার খেতে দিল এবং তার মাকে আসন পেতে সযত্নে বসালো। বলল, আমার সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। লাবণ্য বলল, হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি ক্রমাগত বারব্রত আর উপবাস করে শরীরটাকে নষ্ট করে ফেলছেন, এখনো তো বেশ ভালো দেখাচ্ছে না। নির্মলা হেসে বলল, বাড়ানো কথা, কিন্তু এ আবার উনি কবে বললেন? হরিশ তখনও কাছেই দাঁড়িয়েছিল। সে একেবারে বিবর্ণ হয়ে গেল। লাবণ্য বলল, কেন এবার কলকাতায় খেতে বসে কেবল আপনারই কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব কাছে কিনা, ছাদের উপর থেকে চেঁচিয়ে ডাকলেও শোনা যায়। বাহ, খুব সুবিধে তো। কিন্তু তাতেই শুধু হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। বটে, আবার জাতের গোড়ামিও কম নেই। ব্রাহ্মদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্ত না। সমস্তই আমাকে নিজে রেঁধে নিজে পরিবেশন করতে হতো। এই বলে সে হাসি মুখে সকৌতুকে হরিশের দিকে চেয়ে বলল, আচ্ছা, এর মাঝে আপনার লজিক কি আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের শরীর ঝিমঝিম করতে লাগলো। তার মিথ্যাবাদিতা প্রমাণিত হওয়ায় তার মনে হলো এতদিনে মা বসুমাতা দয়া করে বোধহয় তাকে জঠরে টেনে নিচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে নির্মলা আজ ভয়ঙ্কর উন্মাদ কাণ্ড কিছু একটা না করে কেমন স্থির হয়ে রইল। তার সংশয় একেবারে সত্যি হয়ে যাওয়াতেই বোধহয় সে নিজেও প্রায় হতবুদ্ধি হয়ে গেছিল। হরিশ চুপচাপ বাইরে এসে স্তব্ধ পাংশু মুখে বসে রইল। এই সম্ভাবনার কথা আগেই লাবণ্যকে বলার ইচ্ছা তার হয়েছিল, কিন্তু এমন অবমাননাকর এবং একান্ত মর্যাদাহীন লুকোচুরির প্রস্তাব সে কোনো মতেই এই শিক্ষিত ও ভদ্রমহিলাটির সামনে উচ্চারণ করতে পারেনি। লাবণ্য চলে যেতেই নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকল। বলল, ছি 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 ছি, তুমি এমন মিথ্যাবাদী, এত মিথ্যে কথা বলো, ছি। হরিশ চোখ রাঙিয়ে লাফিয়ে উঠে বলল, বেশ করি বলি, আমার খুশি। নির্মলা কিছুক্ষণ চুপচাপ স্বামীর মুখের দিকে চেয়ে রইল। তারপর কেঁদে ফেলল। বলল, বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, যদি কাই মনে সতী হই, আমার জন্যে তোমাকে একদিন কাঁদতে হবে, কাঁদতে হবে, হবে, হবে। এই বলে সে যেমন এসেছিল সেভাবেই ফিরে গেল। কথাবার্তা আগে থেকেই বন্ধ ছিল, এখন সেটা দৃঢ়তর হলো, এটুকুই।
নিজের ঘরে খাওয়া এবং শোয়ার ব্যবস্থা। হরিশ আদালতে যায়, আসে, বাইরের ঘরে একা বসেই কাটায়। নতুন কিছু না। আগে সন্ধ্যার সময় একবার করে ক্লাবে গিয়ে বসতো, কিন্তু এখন সেটুকুও বন্ধ হয়েছে, কারণ শহরের সেই দিকটাতেই লাবণ্যর বাসা। তার মনে হয় পতিপ্রাণা ভার্যার 2 চোখ 10 চোখ হয়ে 10 দিক থেকে পতিকে অহরহ নিরীক্ষণ করছে। তার বিরাম নেই, বিশ্রাম নেই, মাধ্যাকর্ষণের মতোই সেটা নিত্য। স্নানের পর আয়নার দিকে চেয়ে তার মনে হতো সতীসাধ্যের এই অক্ষয় প্রেমের আগুনে তার কলুষিত দেহের নশ্বর মেদ মজ্জা মাংস শুষ্ক ও নিষ্পাপ হয়ে অত্যন্ত দ্রুত পরলোক গমনের জন্য প্রস্তুত। তার আলমারির মধ্যে একটা কালী সিংহের মহাভারত ছিল। সময় যখন কাটত না, তখন সেটা থেকে সে বেছে বেছে সতী নারীর উপাখ্যান পড়ত। কি তার প্রচন্ড বিক্রম, আর কতই না অদ্ভুত কাহিনী। স্বামী পাপী তাপী যাই হোক, কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জোরেই সমস্ত পাপ মুক্ত হয়ে শেষে কল্পকাল জুড়ে একসাথে তারা বাস করে। কল্পকাল যে ঠিক কত তা হরিশ জানত না, কিন্তু সে যে কম নয় এবং মুনি ঋষিদের লেখা শাস্ত্রবাক্য যে মিথ্যে নয়, এ কথা মনে করে তার সর্বাঙ্গ অবশ হয়ে যেত। পরলোকের ভরসায় জলাঞ্জলি দিয়ে সে বিছানায় শুয়ে মাঝে মাঝে ইহলোকের ভাবনাই ভাবত। কিন্তু কোনো পথ নেই। সাহেবদের হলে এতদিনে মামলা মোকদ্দমা খাড়া করে যা হোক একটা রফা করে ফেলা যেত। মুসলমানদের হলে 3 তালাক দিয়ে বহু পূর্বেই চুকিয়ে ফেলা যেত। কিন্তু নিরীহ একপত্নীব্রত ভদ্র বাঙালি হয়ে না, কোনো উপায় নেই। ইংরেজি শিক্ষায় বহু বিবাহ ঘুচেছে। বিশেষত নির্মলা, চন্দ্র সূর্য যার মুখ দেখতে পায় না, অতি বড় শত্রু যার সতীত্বে বিন্দুমাত্র কলঙ্ক লাগাতে পারে না, স্বামী ছাড়া যার ধ্যান জ্ঞান নেই, তাকেই পরিত্যাগ। বাপ রে, নির্মল নিষ্কলুষ হিন্দু সমাজের মধ্যে তবে সে কি আর মুখ দেখাতে পারবে? দেশের লোকে তখন খাই খাই করে তাকেই হয়তো খেয়ে ফেলবে। ভাবতে ভাবতেই চোখ কান গরম হয়ে উঠত। বিছানা ছেড়ে মাথায় মুখে জল দিয়ে বাকি রাতটুকু সে চেয়ারে বসে কাটিয়ে দিত। এমনভাবেই কয়েক মাস কেটে গেল। একদিন হরিশ আদালতে বেরোচ্ছিল। ঝি এসে একখানা চিঠি তার হাতে দিয়ে বলল, দায়িত্বা বাবু, জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে যে। চিঠিটা হাতে নিয়ে হরিশ দেখল খাম ছেঁড়া, উপরে লাবণ্যের হস্তাক্ষর। হরিশ জিজ্ঞাসা করল, চিঠি আমার খুললে কে? ঝি বললে, আগে মা ঠাকুরন। হরিশ চিঠি পড়ে দেখল লাবণ্য অনেক দুঃখ করে লিখেছে। সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আরেকটিবারও খবর নিলেন না। আমি মরলুম কি বাঁচলুম। অথচ বেশ জানেন এই বিদেশে আপনি ছাড়া আমার আপনার লোকও কেউ নেই। যাই হোক, এ যাত্রা আমি মরিনি, বেঁচে আছি। এ চিঠি কিন্তু সে নালিশের জন্য নয়। আজ আমার ছেলের জন্মতিথি। কোর্টের ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন, এই ভিক্ষা। চিঠির শেষে পুনশ্চ লিখে জানিয়েছে যে রাত্রির খাওয়াটা আজ সেখানেই সমাধা করতে হবে। একটুখানি গান বাজনার আয়োজনও আছে। চিঠি পড়ে হরিশ কিছুক্ষণ আনমনা হয়ে রইল। হঠাৎ চোখ তুলেই দেখল ঝি হাসি লোকাতে চেষ্টা করছে। সে মুখ নিচু করল। অর্থাৎ বাড়ির দাসী চাকরের কাছেও এটা একটা তামাশার ব্যাপার হয়েছে এখন। এক মুহূর্তে তার শিরার রক্ত আগুন হয়ে উঠল। এর কি সীমা নেই? যতই সহ্য করি ততই কি পীড়নের মাত্রা বেড়ে চলেছে? জিজ্ঞাসা করল, চিঠি কে এনেছে? আগে তাদের বাড়ির ঝি এইছে। হরিশ বলল, তাকে বলে দাও গে আমি কোর্টে ফেরত যাব। এই বলে সে বীর দর্পে মোটরে উঠল।
সেই রাতে বাড়ি ফিরতে হরিশের বেশ দেরি হয়ে গেল। গাড়ি থেকে নামতেই সে দেখল উপরে শোবার ঘরের খোলা জানলায় নির্মলা স্তব্ধ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ডাক্তারের দল কিছুক্ষণ হলো বিদায় নিয়েছেন। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাবার সময় বলে গেলেন, বোধ হয় সমস্ত আপনিটাই বার করে ফেলে গেছে, বৌমার জীবনের আর কোনো আশঙ্কা নেই। হরিশ একটুখানি ঘাড় নাড়ল। ডাক্তার বিশেষ আমল না দিয়ে বললেন, যা হবার হয়ে গেছে, এখন কাছে কাছে থেকে বিন্দুই সাবধানে রাখলেই বিপদটা কেটে যাবে। যে আজ্ঞে। এই বলে হরিশ স্থির হয়ে বসে পড়ল। সেদিন বার লাইব্রেরি ঘরে আলোচনা অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর হয়ে উঠল। ভক্ত বীরেন বলল, আমার গুরুদেব স্বামীজি বলেন, বীরেন, মানুষকে কখনো বিশ্বাস করবে না। সেদিন গোসাই বাবুর বিধবা পুত্রবধূর সম্বন্ধে যে স্ক্যান্ডালটা প্রকাশ হয়েছিল, তোমরা তো তা বিশ্বাস করলে না, বললে হরিশ সে কাজ করতেই পারে না। এখন দেখলে তো, গুরুদেবের কৃপায় আমি এমন অনেক জিনিস জানি যা তোমরা স্বপ্নেও ভাবতে পারো না। ব্রজেন্দ্র বলল, উফ, হরিশটা কি স্কাউন্ড্রেল! ওরকম সতীসাধ্যী স্ত্রী যার, কিন্তু মজা দেখেছ সংসারে? বদমাইশ করার ভাগ্যে কেবল এরকম স্ত্রী জোটে। বৃদ্ধ তারিণী চাটুর্যে হুঁকো নিয়ে ছিমচ্ছিলেন। বললেন, নিঃসন্দেহে আমার তো মাথার চুল পেকে গেল, কিন্তু ক্যারেক্টারে কেউ কখনো একটা স্পট দিতে পারলে না। অথচ আমারই হলো ওই 7-7টা মেয়ে। বিয়ে দিতে দিতে দেউলে হয়ে গেলাম। যোগিনবাবু বললেন, আমাদের মেয়ে স্কুলের পরিদর্শক হিসেবে লাবণ্যপ্রভা মহিলাটি দেখছি একেবারে আদর্শ। গভর্নমেন্টে বোধ করি মুভ করা উচিত। ভক্ত বীরেন বললেন, অ্যাবসলিউটলি নেসেসারি। সম্পূর্ণ একটা দিনও পেরল না, সতী সাধ্যীর স্বামী হরিশের চরিত্র জানতে শহরে কারও আর বাকি রইল না, এবং সুহৃদবর্গের কৃপায় সকল কথাই তার কানে এসে পৌঁছল। উমা এসে চোখ মুছে বলল, দাদা, তুমি আবার বিয়ে করো। হরিশ বলল, পাগল? পাগল কেন? আমাদের দেশে তো পুরুষের বহু বিবাহ ছিল। তখন আমরা বর্বর ছিলাম। বর্বর কিসের? তোমার দুঃখ আর কেউ না জানে, আমি তো জানি। তোমার সমস্ত জীবনটা কি এমনি ভাবে ব্যর্থ হয়ে যাবে? ফুফাই কি বোন, স্ত্রী ত্যাগ করে আবার বিয়ে করার ব্যবস্থা পুরুষের আছে জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদিরও যদি এই পথ খোলা থাকতো, তবে তোর কথায় রাজি হতাম। উমা, তুমি কি যে বলো দাদা! এই বলে উমা রাগ করে চলে গেল। হরিশ চুপ করে একা বসে রইল। তার উপায়হীন অন্ধকার মনের ভেতর থেকে কেবল একটা কথাই বারবার উথলে উঠল, পথ নেই, পথ নেই। এই আনন্দহীন জীবনে দুঃখই ধ্রুব সত্য হয়ে রইল। তার বসবার ঘরের মধ্যে তখন সন্ধ্যার ছায়া গাঢ়তর হয়ে এসেছে। হঠাৎ তার কানে গেল পাশের বাড়ির দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব ভিখারির দল কীর্তনের সুরে দূতির বিলাপ গাইছে। দূতি মথুরায় এসে ব্রজনাথের হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী ইনিয়ে বিনিয়ে নালিশ করছে। সেকালে এই অভিযোগের কেমন উত্তর দূতি পেয়েছিল তা হরিশ জানে না, কিন্তু একালে সেই ব্রজনাথের পক্ষে বিনা পয়সার উকিল হয়ে
তর্কের ওপর তর্ক জুড়ে সে মনে মনে বলতে লাগলো, ওগো তুতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার তুলনা নেই। কিন্তু তুমি তো সব কথা বুঝবে না, বললেও না। কিন্তু আমি জানি ব্রজনাথ কিসের ভয়ে পালিয়ে গিয়েছিলেন, এবং 100 বছরের মধ্যে আর ও মুখো হননি। কংস টংস সব মিছে কথা। আসল কথা শ্রীরাধার ওই একনিষ্ঠ প্রেম। তবু তো তখনকার কালে ঢের সুবিধে ছিল, মথুরায় লুকিয়ে থাকা চলত। কিন্তু একাল ঢের কঠিন, না আছে পালাবার জায়গা, না আছে মুখ দেখাবার স্থান। এখন ভুক্তভোগী ব্রজনাথ দয়া করে এই অধীনকে একটু তাড়াতাড়ি পায়ে স্থান দিলেই বাঁচি। শুনছিলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সতী। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনাদের পাশাপাশি আপনাদের পরিচিত মহলেও আমাদের এই প্রচেষ্টা আরেকটু ছড়িয়ে দেবেন, যাতে আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে আমরা পৌঁছতে পারি। সকলে সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সাথে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।